অভিনন্দন জানিয়ে আজকে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার 3 মাস ধরে প্রচার হয়েছে। প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, কর্মী, সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি। 7 দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা, প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি 4র্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা, আই কার্ড কাড়িয়ে নেওয়া, এইসব ঘটনা ঘটেছে। আমরা 6ষ্ঠ দফাতেও বলেছি, 7ম দফাতেও জানিয়েছি। তবুও আজকের যে ফলাফল, এই জনাদেশ, এই স্কিমগুলো যেগুলো বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড, কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না, অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে। এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুথভিত্তিক যেহেতু ইভিএম এ ফলাফল আসে, তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। আমি সংখ্যাতত্ত্বের আসন সংখ্যার নিরিখে আমরা 21+ আসন অন্তত পাবো, এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি। কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি, ভোটার ভদ্রমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1% বেশি ভোট আমাদের দিয়েছেন। 1 নম্বর, 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-র কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত 12টা আসনে জয়লাভ করেছি। ইসিআইর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। আর 1-2টি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি, শেষ হয়নি গণনা। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসেবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমরা
কেন্দ্রে আমাদের 300-র কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা, এবং যে বিধানসভাগুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল, উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে, এবং এনডিএ টিডিপিকে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে 12টি আসনে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব। কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব, এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপোল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো 15 দিন এই রাজ্যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন। আমরা দল গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব সবার, তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এমন অসংখ্য অন্তত 7, 8, 9টি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি যেখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন। তারা মূলত তৃণমূলের বিটিম হিসেবে 21-এ কাজ করেছিলেন, এবারেও সেই কাজটা তারা করেছেন। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছিল। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি প্রেস বার্তা দিচ্ছি, আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি, যেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর, এমএলএ, এমপি ইত্যাদি হয়েছি, সেই জেলার 2টো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে। তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন। এবং একটি কেন্দ্রে প্রায় 62,000, আরেকটি কেন্দ্রে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি। এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন, নরেন্দ্র মোদীজি, তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ, দুজন সাংসদ কোনো দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন, এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকবে। সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে 2021 সালে পরাজিত করেছিলাম, সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে প্রণাম
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা, আশা করি পিসি ভাইপোর কোম্পানি যে ভাঙা ক্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না। নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে। তারা তাদের প্রিয় বিধায়ক, সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন। আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন, তার জন্য কৃতজ্ঞতা। প্রশ্ন আছে? সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল বিজেপি, তো সেক্ষেত্রে মোদী শাহর পদত্যাগ করা উচিত কথা বলেন মমতা ব্যানার্জি। কেন সংখ্যাগরিষ্ঠতা পায়নি? সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন? মমতা ব্যানার্জি তিনি 2001 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে। মমতা ব্যানার্জি 2006 সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন বিজেপির সাথে। 2011 সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন এবং কংগ্রেসকে বেশ কয়েকটা মন্ত্রিত্ব ছেড়েছিলেন। চুরি করবো, ইডি সিবিআই ধরবে না, এই বাসনায় জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল অ্যালায়েন্স করে এনডিএর সঙ্গে লড়েছি, আমরা রিজিওনাল পার্টি, আমরা এনডিএর সঙ্গেই থাকবো। অতএব মমতা ব্যানার্জি যতই দিবা স্বপ্ন দেখুন না কেন, জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না। তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন, 22টা ছিল, কয়েকটা বাড়াতে পেরেছেন। এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা পশ্চিমবাংলা, তারা চাকরি চান না, তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না, তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, ভালো হসপিটাল চান না। তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক, আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই। সেই কারণে 100 জন মুসলিমের মধ্যে 92 জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টিকে আজকে ভোট দিয়েছে। সেই কারণে তিনি এবারেও 46% বেশি ভোট পেয়ে জিতেছেন। আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল 12-13%, তারা 10%-এর নিচে পেয়েছে। তাদের 2-3% ভোট সরাসরি টিএমসির দিকে গেছে। এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট 2021 সালে 38.13, সেখান থেকে 1%-এর বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি। এবং প্রায় 100 অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপির প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে। আমরা হয়তো 21+ সিটের আশা নিয়ে কাজ করেছিলাম, আমাদের আশাও ছিল, সে কথা আমি একাধিকবার বলেছি যে আমরা টিএমসির থেকে একটা হলেও বেশি পাবো। ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় সভাপতি তিনিও একই কথা বলেছেন। তা আমরা হয়তো 12তে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে, কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না, তিনি নিশ্চিত থাকতে পারেন। কাঁথি এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রে কারচুপির অভিযোগ তুললেন। আপনি যিনি অবজারভার এসছেন তার কাছ থেকে জেনে নেন। আপনাদের এত মিডিয়া, এত লোকজন, এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না, শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না, শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না, শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না, শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না। পূর্ব মেদিনীপুরের লোক হিংসার জ্বালা যন্ত্রণা থেকে আজকে তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন। আমি মনে করি শুধু নির্বাচক মন্ডলীর অপমান নয়, তাদেরও অপমান। তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন। মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন, আমাকে দেওয়ার দরকার হবে। কংগ্রেস খাতা খুললেও দেখা যাচ্ছে সিপিএম তারা শূন্য, এবারও শূন্য। মানে না, এই পার্টিটা রিজেক্টেড হয়ে গেছে অনেক আগে। তাদের কাজটা কমপ্লিটলি, তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে। তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে। এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে। তাই এই দ্বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে। আর তাদের কিছু সিনিয়র ভেটারেন পার্টি মেম্বার রয়েছে, তাদের কিছু
প্রাক্তন লোকজন রয়েছে, বয়স্ক লোকজন, তারা অন্ধের মতো সিপিএমকে ভোটটা দিচ্ছেন এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোটগুলো কাটছেন। মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন, মুসলিমদের ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল, এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না, এমপ্লয়মেন্টের কথা বলেন না, কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন। আর সিপিএম কেবলমাত্র কিছু হিন্দু ভোটারদের ভোট কেটে তারা মমতা ব্যানার্জির সুবিধা 21-এও করে দিয়েছিলেন প্রায় 50-55টা আসনে, আজকেও প্রায় 8-10টা আসনে ভোট কেটে, দমদম, উত্তর কলকাতা, এরকম বহু সিট আছে, আমি নাম বলে দেবো, যেখানে 20-30-40 হাজার ভোটে বিজেপি হেরেছে, সেই সব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে। সেই কারণে ওরা 29টা পেয়েছে, বলে ওদের 17টা পাওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় এটা দাবি করা হচ্ছে দিলীপ ঘোষের মতন যে নেতা হেরে যাওয়াটা কিভাবে বিশ্লেষণ করবেন? না না, দিলীপ ঘোষ, দিলীপ দাকে ধরুন কার্যত হারিয়ে দেওয়া হয়েছে। মন্তেশ্বরে যে ভোট হয়েছে, এ ভোট কি অ্যাকচুয়াল রিফ্লেকশন নেই? আপনি বলুন, একটা লোকসভার কেন্দ্রে 7.5 লক্ষ ভোটে জিতছে, কি পপুলার ক্যান্ডিডেট! এ তো পুরনো দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে, আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিচ্ছে, গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা তো কমপ্লিটলি মানে ভয়, আতঙ্কের পরিবেশ। আর এই যে বেনিফিশিয়ারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, এইটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে। তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেবো, সাগর দিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে। এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান, দুর্গাপুরের মতো আসন আমাদের অল্প ভোটে হারতে হয়েছে সামান্য। বিজেপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা হবে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। রাজ্য সভাপতি তো আমি করি না, আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই। আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি। পার্টি মনে করেছে, দিয়েছে, তাই আমি কাজ করছি। ভবিষ্যতেও কাজ করব, সিনসিয়ারলি কাজ করব, নো কম্প্রোমাইজ কাজ করব। এটাতে হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেসের 2001-এর প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে, হয় এবার নয় নেভার। তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল, তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে। বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে। 2004-এ দেখেছি তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল, মমতা ব্যানার্জি এক মুতিয়ে জিতেছিলেন 98,000 ভোটে। অজিত পাঁজা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল, এসব জিনিস তো দেখেছি। আমাদের কাছে তো এগুলো, আমার কাছে অন্তত হবে না, আমি উত্থান পতনের সাক্ষী। আর যারা এই উদ্ধত্ত অহংকার দেখায় তাদের পতন হবে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল, 9টা এমপি ছিল, 1-এ নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল। 57 জন কর্মীকে খুন করা, 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেভেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে 3 বছরে আবার সংগঠনকে 60% দাঁড় করাতে পেরেছিলাম, 100% পারিনি। তারপরেও 2021-এ আমাদের যে ভোট ছিল তার থেকে 1% ভোট বেড়েছে। 2021 সালে 77টা বিধানসভায় লিড ছিল, এবারে 100-র কাছাকাছি বিধানসভাতে লিড আছে। এমনকি কলকাতাতে মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে, কলকাতার মতো জায়গাতে। আপনারা সব হিসাবগুলো করবেন, তারপরে বুঝতে পারবেন। এবং 2021-এ আমাদের 12টা লোকসভায় লিড ছিল, হয়তো 2-1টা সিট এদিক ওদিক হয়েছে, নতুন এসেছে, 2-1টা গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং, আমাদের যে সাপোর্ট বেস,
এটা আমরা ধরে রাখতে পেরেছি, এটা ডিউ টু জনগণ, এটা বড় ব্যাপার। আমাদের আরো কাজ করতে হবে, আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে, এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে। সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল, এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন, আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে, বিরোধী তেমন থাকে, ভ্যাকুয়াম থাকতে পারে না। তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে, আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে, সেই দায়িত্ব আমরা পালন করব। আর ভালো হলে অনেক সময় থ্যাঙ্কলেস জব হয়, আবার আশাতীত ফল না হলে, আজকে 21-এর বেশি হলে অমুক তমুক অনেক রকম বলতেন, কিছু সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে, এগুলো শুনতে হবে, হজম করতে হবে, ফোন ধরতে হবে, মেসেজ পড়তে হবে, উত্তর দিতে হবে। রেগে গেলে চলবে না, মাথা খারাপ করলে চলবে না। আপনি যখন জিতলে পুষ্প বৃষ্টি হবে, আপনি হেরে গেছেন তিরস্কার শুনতে হবে। সে যেখানে ঘটেছে, ঘটতে পারে, ঘটবে। কিন্তু আমি পার্সোনালি অনেক উত্থান পতনের সাক্ষী। আমি কংগ্রেস পরিবারের ছেলে, আমি দেখেছি যে কংগ্রেসের মিছিলে হাজার হাজার লোক ভোটে হেরেছে। রাজীব গান্ধী জিপ চালিয়ে ঘুরছিলেন, সেটাও দেখেছি। আমি ছাত্র নেতা ছিলাম কলেজে, আমি 95 কংগ্রেস কাউন্সিলর, সেও দেখেছি। ওটা পশ্চিমবঙ্গের সব মিউনিসিপ্যালিটি হেরে গেছিল, কাঁথি পুরসভা একমাত্র জিতেছিল 95 সালে, দেখেছি। সন্দেশখালীর পরাজয়ের কারণ কিছু নেই, সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে, যেখানে নজরদারি ছিল না। ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে, আমরা জানি না, সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য ফল বেরিয়েছে। 1,68,000 ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ জেতে, 7,19,000 না 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ জেতে, 4 লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ জেতে। তো আশ্চর্য ফল। কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না, যে আমার ভোটটা গেল কোথায়। এক একটা বুথ বেরোচ্ছে, বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি, কাল থেকে সবাই পোস্টমর্টম করবেন, দেখবেন লিস্ট পেয়ে যাবেন। এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই, সব ভোট একজন নিয়ে চলে গেছে। এইসব করেছে। অতএব এই রাজ্যে আমাদের লড়াই চলবে, এবং আমরা গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, দম্ভ উদ্ধত্ত অহংকার শেষ কথা বলেন না। মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন। আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল, এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন, আইন করতে পারবেন না, আইন আনতে পারবেন না। ওগুলোর মোদিজি আছে, বুঝিয়ে দিবে। এনডিএ 300-র উপরে আসন পেয়েছে, এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে। আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট 21-এর মধ্যে 19, বা টিডিপি কে 7 নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট, সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেনিট্রেট করেছে, এবং বেঙ্গলে অলসো সিট হয়তো 12 হয়েছে, 22 হয়নি, কিন্তু পার্সেন্টেজ অফ ভোট, হিউজ পার্সেন্টেজ অফ ভোট, প্রায় হিসাব এলে বোঝা যাবে 2.5 কোটির কাছাকাছি ভোটার পদ্ম ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন। এটা 2,28,00,000 ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে, যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে, আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি। অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন, বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল। একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করবে। সুবিধা, আজকে সরবেরিয়াতে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভায়োলেন্স শুরু হয়ে গিয়েছে। দাদার পুলিশ থাকা সত্ত্বেও যে এইগুলো হচ্ছে, না, দাদার পুলিশ কি করে থাকবে? দাদার পুলিশ তো কন্ট্রোল বাই দি আপনার পিসির পুলিশ কন্ট্রোল করছে। স্বাভাবিকভাবে এটা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে ওদের প্রেজেন্স যতটা হয়, এবং আমরা চেষ্টা করছি, আমরাও অ্যাক্টিভ করে দিয়েছি সবাইকে। আমরা লোকজনের পাশে থাকবো, আমাদের লিমিটেশনের মধ্যে আমরা থাকবো। আমরা এর আগেও সেফ হাউস করেছি, লোককে সরিয়েছি, করেছি। পশ্চিমবঙ্গে প্র্যাকটিস আছে,
এবং এটা বন্ধ করার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন আর দল যখন এক হয়ে যায়, পুলিশ যখন গিয়ে পোলিং এজেন্টকে গ্রেপ্তার করে, পুলিশ যখন গিয়ে মিথ্যা মামলা তৈরি করে, পুলিশ যখন গিয়ে তৃণমূলের ওই ভোট অর্গানাইজ করে, ক্যাম্পেইন করে, স্বাভাবিকভাবে সেই প্রশাসনের কাছ থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। আজকেও তো উত্তর দাদা যেভাবে একাধিক দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, একাধিক কেন্দ্রীয় এজেন্সি তারা তদন্ত করেছে, তারপরে সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার হলো, কোনোভাবে কি সেইগুলো এত বিষয় এই এতগুলো বিরাট ভাবে প্রভাব পড়েনি, বরঞ্চ বেআইনি ভাবে চাকরি পাওয়া লোকেরা, বেআইনি ভাবে ওবিসি রিজার্ভেশন পাওয়া লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং অসৎ মানুষরা এবং যারা চুরি করতে গিয়ে জুডিশিয়ারির মাধ্যমে ধরা পড়ে গেছে। আমাদের তো ডাইরেক্ট রোল নেই, চাকরি চুরি বলুন, ওবিসি বেআইনি ওবিসিকে হিন্দুদের বঞ্চিত করে বেআইনি ওবিসি বাতিল বলুন, সব কোর্ট করেছে। এবং এখানে এরা সবাই মরিয়া হয়ে, যাদের চাকরি চুরির দায়ে বাতিল হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়েছে, তারা যদি ভোট নিতে যায়, তারা যদি ভোট গুনতে যায়, স্বাভাবিকভাবে তারা কি করতে পারে আপনার তো সহজেই অনুমেয়। তা আপনি আমাদের কাছে বলে এলাম, আপনি ভাবতে পারবেন ভবানী ভবনে যে পুলিশ নিরাপত্তা এবং নির্বাচনের কাজে দায়িত্ব ছিল, তারা বিকালবেলা সবুজ আবুরি মেখে ভবানী ভবনের সামনে ছবি তুলছে, কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে। ছবিটা দেখবেন, আর কারো কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব। তাহলে আপনি বুঝুন যে পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দল, তার বাড়িতে গিয়ে সে ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে, কিন্তু সে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে যদি করে, তাহলে তার সে কি কাজ করেছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের সময় বা গণনার সময়, এটা সহজেই অনুমান। কিন্তু এই ব্যবস্থাও ভাঙতে হবে, এই ব্যবস্থাও ভাঙতে হবে। 2004 সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছিল, কংগ্রেস 4টে পেয়েছিল, তৃণমূল 1টা পেয়েছিল, আর সব সিপিআইএম পেয়েছিল, 37টা আসন পেয়েছিল সিপিআইএম। সেসব দিনও আমরা দেখেছি, তৃণমূল 9 থেকে 1 সেটাও দেখেছি, তৃণমূলের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি। বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে। 2004 সালে 29% ভোট পেয়েছিল তৃণমূল, আজকে তো আমরা 39% ভোট পেয়েছি। বিরাট জনাদেশ আছে, এই জনাদেশকে কাজে নিয়ে আমাদের আগামীকাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু। আমরা কেউ বিচলিত নই, কেউ বিধ্বস্ত নই, কেউ হতাশও নেই। মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে, অন্যকে উত্ত্যক্ত না করে, কারোর উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করব। ঠিক আছে, কাঁথিতে জিতলো বিজেপি, অথচ উত্তর কাঁথির আউরাই আমতলিয়া থেকে একাধিক জায়গায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মারধর, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডও বিজেপি কর্মীর মারধর করা হয়েছে। এটা কাল থেকেই করছি, কালকে গণনার কাজে আসা ভগবানপুরের একজন কর্মীকেই রাত্রে মারধর করেছে। এটা রাজনৈতিক না অরাজনৈতিক জানি না, মারধর করেছে। এটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে। আমরা তার জন্য আইনের আশ্রয় নিয়ে কাজ করতে বলেছি। আবারও বলি, আমি অনেকবারই বলি, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা পাল্টা মারপিটে যেতে না বলেছি, আমরা তাদের চিকিৎসা করিয়েছি, তাদের আইনের আশ্রয় নিতে বলেছি, ইলেকশন কমিশনকে জানাতে বলেছি। ভবিষ্যতেও এই ধরনের কাজ করলে কি করে শেল্টার দিতে হয়। আমি 2001 সালে পরে তৃণমূলের ঘর ছাড়া 1,500 কর্মীকে আমি বা আমার পরিবার এখানে রেখেছিলাম, অবিভক্ত মেদিনীপুর জেলা, কেশপুরের, গড়বেতার, দাঁতনের, মোহনপুরের, পটাশপুরের, ভূপতিনগরের, খেজুরির, ভাজাচাউলির, বাথুয়াড়ি। এবং 2021-এর পরেও পার্টি এবং আমরা সবাই মিলে সেফ হাউস তৈরি করে পাশে দাঁড়িয়েছি। এক্ষেত্রেও যা যা ঘটছে, যা যা হবে, প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করা, প্রত্যেকের মেসেজ দেখা, প্রত্যেককে পাশে দাঁড়ানো, যতটা পারা যায়। দুটো হাত আছে, তা সেটা দিয়ে যতটা পারা যায়, মাথায় বুদ্ধি দিয়ে যতটা পারা যায়, সামর্থ্য দিয়ে যতটা পারা যায়, ডাল ভাত মোটা কাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা করানো, এই কাজগুলো আমরা নিশ্চিতভাবে করতে শুরু করে দিয়েছি এবং ভবিষ্যতেও করব। কর্মী সমর্থক প্রত্যেককে বলবো,
আপনারা নিজের থেকে কোনোভাবে কোথাও আইন হাতে তুলে নেবেন না। যে 12টা কেন্দ্রে জিতেছেন সেখানেও এমন কিছু করবেন না যাতে মিডিয়ার মাধ্যমে আমাদের শুনতে না হয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই কাজ করেছে। অর্থাৎ এই বিষয়গুলো আমি আপনাদের মধ্যে বলবো। দাদা, একাধিক যে হেভিওয়েট প্রার্থী রাজ্য জুড়ে তাদের যে পরাজয় হয়েছে, সেক্ষেত্রে কি একাধিক হেভিওয়েট প্রার্থী যে রাজ্য জুড়ে পরাজয় হয়েছে সেই সমগ্র বিষয়টা কি পোস্টমর্টম হবে? না না, আমরা আমাদের পার্টির ক্ষেত্রে যেটা করার পার্টির সিস্টেম আছে করবো। আমাদের ইনচার্জ আছে, অবজারভার আছে, স্টেট কমিটি আছে, সবাই আছে। অন্য পার্টির হেভিওয়েট যারা হেরেছেন তাদের ব্যাপার তারা বুঝবে। তারা তো ইন্ডি জোটেরই লোক, অধীর চৌধুরীও ইন্ডি জোটের লোক, আর মোহাম্মদ সেলিমও ইন্ডি জোট। ওটা মল্লিকার্জুন খাড়গে আর সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির সঙ্গে বসে করবেন একসঙ্গে পোস্টমর্টম। কেন অধীর চৌধুরী হেরে গেলেন, কেন মোহাম্মদ সেলিম, তা আমার কাজ নয়। আবার কেমব্রিজ না অক্সফোর্ড ইউনিভার্সিটির কে লেকচারার দাঁড়িয়েছিলেন সাউথ মালদাতে, তিনি কেন হেরে গেলেন সেটাও নিশ্চয়ই মমতা ব্যানার্জি খাড়গের সঙ্গে আলোচনা করবেন। ঈশা খান চৌধুরী কেন জিতে গেলেন। রাজ্যে যেমন তৃণমূলের ভালো ফল হয়েছে, দেশেও ইন্ডিয়া জোটের ভালো ফল হয়েছে, বিজেপির ফল একটু খারাপ হয়েছে, সেটা কেন হয়েছে? না, সেটা সর্বভারতীয় স্তরে আমাদের স্পোক্স পার্সনরা বলবে। নিশ্চিতভাবে আমরা তো 400 লক্ষ নিয়ে কাজ করেছি। আমাদের আশা ছিল বিজেপি একাই 300-র বেশি পাবে এবং 350-র কাছাকাছি এগিয়েছে। সেটা হয়নি, একটু কমে গেছে। 300-র কাছাকাছি আমরা পেয়েছি, 50টা সিট কমে গেছে। সে গণতন্ত্র। উড়িষ্যার ফলে তো জয় জগন্নাথ, আমরা শক্তিশালী হলাম। আমাদের মারধর করলে ওখানে গিয়ে ধর্মেন্দ্র প্রধান আমাদেরকে রাখবেন অন্তত। দাদা, ইন্ডিয়া জোটে খুব আমরা বিশেষ করে মেদিনীপুর তো খুব উপকৃত। আর আমরা তো বালেশ্বরের সঙ্গেই ছিলাম, দণ্ডভুক্তি জেলা। তারপরে বিভক্ত হয়ে ওদিকে বালাসর চলে গেছে, আর এদিকে আমরা চলে এসেছি অবিভক্ত মেদিনীপুর। আমাদের পাশে ময়ূরভঞ্জ, বারিপাদা, বালেশ্বর, পুরো বর্ডার এলাকাটাই উড়িষ্যা। আমাদের এখানে আত্মীয় স্বজনরা সব এখানে থাকে, এখানকার লোক ওখানে যায়। এখানকার বহু লোকের জমি ওখানে জলেশ্বর, বালেশ্বর, ভোগরাইতে আছে, ভদ্রকে আছে, কটকে আছে, সেখানে আছে। ওখানে সরকার হয়েছে, মানে আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ, অত্যন্ত খুশি। এবং তৃণমূল কংগ্রেসের অত্যাচার বাড়লে কর্মীরা অন্তত গিয়ে ভুবনেশ্বর আর বালেশ্বরে গিয়ে থাকতে পারছে। এখানে মমতা ব্যানার্জি সরকারি হসপিটাল চিকিৎসা না দিলে আমরা অন্তত কটক মেডিকেল কলেজে আর ভুবনেশ্বর এইমসে গিয়ে চিকিৎসার সুযোগটা পাবো। ঠিক আছে। সরিয়ে দিক হয়ে গেছে।